কৃষি নানা উপকরণের বিষয়ে যে গবেষণা হয় তা কৃষকের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়কে আরও বেশি গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছে কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফার্মগেটে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের আলোচনা সভায় একথা বলেন তিনি। দেশের কর্মসংস্থানের সবচেয়ে বড় জায়গা কৃষি উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশের পতিত জমিকে চাষাবাদের আওতায় আনতে কৃষি সরঞ্জাম সহ কৃষকের উন্নয়নে কৃষি সংশ্লিষ্টদের আরও আন্তরিক হতে হবে। বলেন, নদী ভাঙনের পাশাপাশি কৃষি জমির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, তাই মাটির উর্বরতা রক্ষা করতে হলে অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়া আগামী সমৃদ্ধ বাংলাদেশ করতে হলে কৃষি ও কৃষকের উন্নয়নে নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে বলেও জানান কৃষি উপদেষ্টা। আজ ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস। গণ আন্দোলনের মুখে ১৯৯০ সালের এই দিনে পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক হোসাইন মোহাম্মদ এরশাদ। এই দিনে তিনি অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে এর মাধ্যমে অবসান ঘটে দীর্ঘ ৯ বছরের স্বৈর শাসনের। মুক্তি পায় গণতন্ত্র। সামরিক আইন জারির মাধ্যমে ১৯৮২ সালের ২৪শে মার্চ রাষ্ট্র ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর টানা আন্দোলনের মুখে এইচ.এম. এরশাদ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। এরশাদ বিরোধী আন্দোলনে প্রাণ দেন ডক্টর শামসুল আলম খান মিলন, নূর হোসেন সহ আরও অনেকেই। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছি এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস। শীতে কাঁপছে নীলফামারী জেলা। কনকনে শীতে জুবুথুবু সাধারণ মানুষ। ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের। বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। দুর্ঘটনা এড়াতে যানবাহনকে চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। শীতে বিপাকে পড়েছে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষেরা। ঘন কুয়াশা আর ঠান্ডায় নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বিভিন্ন বীজতলা এবং ফসলের ক্ষেত। ঠান্ডায় কষ্ট পাচ্ছে বিভিন্ন গবাদি পশু। একই চিত্র রাজশাহী, রংপুর, নওগাঁ সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায়। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের সাথে চলমান সংকট দ্রুতই কেটে যাবে এবং খাদ্যপণ্য আমদানিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পাশাপাশি বিকল্প উৎস থেকেও আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। জানিয়েছেন, ভারতীয় পণ্য বর্জনের হুমকি ব্যক্তিগত পর্যায় থেকে দেয়া হলেও সরকার তা নিয়ে ভাবছে না। এছাড়া পিসিবি ট্রাক সেল সহ চালু থাকা খাদ্য বান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। মোট আমদানির 18%-এরও বেশি আসে ভারত থেকে। ভারত থেকে মূলত পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানি আলোচনায় থাকলেও আমদানি করা ভারতীয় পণ্যের তালিকায় শীর্ষে আছে তুলা। গেল কিছুদিনের কথার লড়াই, নানান আলোচনা সীমানা ঘেঁষা এই দেশ থেকে খাদ্যপণ্য আমদানিতে কোনো প্রভাব ফেলবে কিনা তাই জানতে চাওয়া ছিল খাদ্য উপদেষ্টার কাছে। ভারতের কিছু সংখ্যক লোকের বা কিছু রাজনৈতিক দলের এই প্রতিক্রিয়াটা দীর্ঘস্থায়ী হবে না, আমরা আশা করছি। এটা একটা উপলব্ধিতে তারা আসবে। ভারত সরকার নিশ্চিত উপলব্ধি আছে যে ক্রেতা এবং বিক্রেতা দুজনকে পরস্পর দরকার। আবার ইন্ডিয়াতে এবার আমি যেটুকু জানি, আমাদের কাছে যেটুকু তথ্য আছে, 16 লাখ টন চাল সারপ্লাস আছে, ওইখানে উদ্বৃত্ত আছে। তো এটা যদি মার্কেট না খোলা হয় তো চালটা তো বিক্রি হবে না। তো এখন সরকার এটাকে উইপেন হিসেবে ওই দেশের সরকার এটা করবে কিনা আমি ঠিক বলতে পারছি না। তো আমি আপনাকে একটু এসিওরেন্স দিতে পারি এই খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর কি, আমরা মানতে বহুমুখী সোর্স ওপেন করে যাচ্ছি, চেষ্টা করছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার জানিয়ে উপদেষ্টা বলেন, বিকল্প বাজার থেকেও G2G ভিত্তিতে আমদানির প্রক্রিয়া চালাচ্ছে সরকার। খাদ্য নিরাপত্তার ব্যাপারটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখি আমরা, মানে এটাকে সোর্সটাকে বহুমুখী করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মিয়ানমার থেকে G2G ভিত্তিতে, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ভিত্তিতে আমরা করব। ভিয়েতনামের ব্যাপারটা আমাদের ইয়াতে আছে। ইন্ডিয়া, পাকিস্তান দুটো আমাদের টেবিলে আছে, তাদেরকে আমরা করবো যে তোমরা G2G ভিত্তিতে যদি বিক্রি করতে চাও সেটাও আমরা কিনতে চাচ্ছি। তা আমরা আবার থাইল্যান্ড আছে। তো সুতরাং আমরা চাই যে ভারত থেকে পেলে আমাদের জন্য সহজতর হয় এবং তুলনামূলক সস্তা হয়।
আমরা চাই জিনিসটার মধ্যে সহসাই জিনিসটা সেন্স প্রিভেল করুক, আমরা এটা পেতে থাকি। কিন্তু না, যদি কোনো কারণে এটা যদি বাধা আসে, তার জন্য আমরা বিভিন্ন প্রক্রিয়া নিচ্ছি। এরই মধ্যে দেশের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। তা নিয়ে কি ভাবছে সরকার? ইন্ডিভিজুয়ালকে আপনি যদি এই ধরনের কোনো বর্জনের ডাক দেন, এটার উপর কিন্তু আমার সরকারের কোনো হাত নাই কিন্তু, তাই না কথা, যে আপনি অমুক দেশে পণ্য ব্যবহার করবেন না, এই করবেন না, সে করবেন না। আমরা কিন্তু এই ধরনের কোনো ইয়া নাই, সরকারের তরফ থেকে কিন্তু এই ধরনের ইয়া নাই কিন্তু না, আমাদের কোনো এই ধরনের ইয়া নাই। এখন ব্যক্তিগতভাবে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার উপর আসলে উন্মুক্ত আকাশ, এখন এটাতে কোনো হাত তো কারণ নাই, যে যাকে খুশি ইয়ে করতে পারে। এছাড়া আপাতত কোনো খাদ্য বান্ধব কর্মসূচি বন্ধ হবে না বলেও জানান উপদেষ্টা। টিসিবির মাধ্যমে মাসে 50,000 মেট্রিক টন চাল কিন্তু শুধু টিসিবির মাধ্যমে দেওয়া হচ্ছে, ওএমএস। আবার আমাদের খাদ্য উদ্যোগ মন্ত্রণালয়ের ওএমএস আছে। তো বিভিন্নভাবে কিন্তু পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কিন্তু আমরা অনেক বাড়িয়ে ফেলেছি। এই জন্য চালের প্রয়োজনটা আমাদের অনেক আছে, এবং অ্যাজ ওয়েল এজ আমাদের স্টক হলার মধ্যে কম নাই, অ্যাজ ওয়েল এজ আমাদের প্রকিউরমেন্ট হচ্ছে ওইদিকে। সেটা তো ঘাটতি হবে না নিশ্চয়ই স্যার। আশা করছি আমরা এখন পর্যন্ত কোনো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে এখন পর্যন্ত কোনোটাতে হাত দিই নেই, আর কোনোটাতে এখন হাত দিই নেই, কমানোর জন্য এখন হাত দিই নেই। চালসহ খাদ্যপণ্য আমদানিতে এলসি খুলতে কোনো ব্যাংকের জটিলতা হলে বাংলাদেশ ব্যাংক সরাসরি দেখছে বলেও জানান আলী ইমাম মজুমদার। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। খুলনায় ক্ষমতার কেন্দ্র ছিল শেখ বাড়ি। সেখানকার গডফাদারদের বিরুদ্ধে এখনও কথা বলতে ভয় পায় স্থানীয়রা। খুলনা অঞ্চলের সব ঠিকাদারি নিয়ন্ত্রণ, মনোনয়ন, বাণিজ্য, চাকরির নিয়োগ বদলি, ব্যবসা বাণিজ্য সবকিছু চলত এই বাড়ি ঘিরেই। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আত্মগোপনে চলে যায় শেখ পরিবার। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় আজিজুল হক। এটি হলো খুলনার আতঙ্ক, সেই শেখ বাড়ি, যাকে বলা হতো খুলনার গণভবন। বিভিন্ন গণমাধ্যমে এসেছে শেখ বাড়ির দুর্নীতির কথা। লাল প্রাচীর ঘেরা খুলনা নগরের শেরবাংলা রোডের দোতলা বাড়িটি আনুষ্ঠানিক কোনো নাম নেই, নেই কোনো নামফলকও, কিন্তু সবাই একে শেখ বাড়ি নামেই চেনেন। সন্ত্রাসী এরশাদ শিকদারের বাড়ির মতোই সবাই এটিকে চেনেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর উত্তেজিত জনতা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাতো 5 ভাইয়ের বাড়ি এটি। শেখ ভাইরা সবাই ঢাকায় থাকলেও খুলনা গিয়ে থাকতেন এই পৈতৃক বাড়িতে। এই বাড়িটিকে ঘিরে হতো সব কার্যকলাপ। গত 16 বছর এই বাড়িটি হয়ে উঠেছিল খুলনা অঞ্চলের সব ক্ষমতার কেন্দ্রবিন্দু। মনোনয়ন, বাণিজ্য, চাকরি নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য সবকিছু হতো এই বাড়ি ঘিরে। এখানে সারা রাত্রি তো মানে মোটর সাইকেলের জোয়ার থাকতো। ওনারা যদি আসলি করে রাত 12টা দিন মানে দিন কি রাত্রি মানে এগুলো মনে হচ্ছে। একটা সময় খুব দীর্ঘ সময় ধরে খুলনার বিশেষ করে রাজনীতি, ব্যবসা, ঠিকাদারি কাজ ইত্যাদির কেন্দ্রবিন্দু ছিল শেখ বাড়ি। এবং খুলনার কোনো রকম ঠিকাদারি কাজ বলি বা অন্য যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বলি, সেটার এক ধরনের বলা চলে যে অনুমতি সেখান থেকে নিতে হবে। শেখ বাড়ির 5 ভাই হলো শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল। বর্তমানে তারা সবাই আত্মগোপনে। শেখ সালাউদ্দিন জুয়েল গত 5 থেকে 6 বছরে তিনি একাই 90টি কার্গো দখল করেছেন, যার বাজার মূল্য 400 কোটি টাকা। এভাবেই সকলেই নানা কৌশলে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। শেখ হেলাল তার পরিবারের সদস্যদের তদবির এড়িয়ে যাওয়ার সাহস ছিল না কোনো মন্ত্রী ও প্রতিমন্ত্রীরও। বিশেষ করে পানি সম্পদ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে শেখ হেলাল পরিবারের দাপট ছিল সবচেয়ে বেশি। ক্ষমতা থাকলেই তো কিছু ব্যবহার করছে, এই ক্ষমতা সিমেন্ট কোম্পানি তো সম্পূর্ণ প্রাইভেট শুনছি সিমেন্ট ফ্যাক্টরি শুনছি চুক্তি, তুমি আমার ভাড়া নাও না নাও, আমার মাসে 3 টাকা দিতে হবে। শেখ বাড়ির সকল অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত সহ অভিযুক্ত সবাইকে দেশে ফিরিয়ে আনার দাবি স্থানীয় রাজনৈতিক নেতাদের। খুলনার শেখ বাড়ি ছিল একটা মূর্তিমান আতঙ্ক, যে আপনি যে কোনো ডিপার্টমেন্টের টেন্ডার বলেন, ঠিকাদারি বলেন, যে কোনো কাজ শেখ বাড়িকে ভাগ না দিয়ে খুলনার কোনো ব্যবসায়ী রাত পর্যন্ত কোনো ব্যবসা করতে পারে না। এইটা হলো বাস্তবতা। গত 15 বছরের একটি স্বৈর শাসক মাফিয়া সরকার, যারা এখন পলাতক, তাদের পরিবারের একটা অংশ খুলনায় বসবাস করত, যারা
জাতির পিতার ভাতিজা দাবিদার হয়ে খুলনা শহর না খুলনা বিভাগ সমস্ত নিয়ন্ত্রণের জায়গা ছিল শেরে বাংলা রোডের বাড়িতে। এদিকে বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শেখ হাসিনা ও তার পরিবারের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে। এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র নেতারা বলেছেন, যত আগে নির্বাচন হবে তত দ্রুত স্থিতিশীল হবে দেশ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব বলেন তারা। ইমরুল হাসানের রিপোর্ট। স্বৈরাচার এরশাদ পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। সভায় বিএনপি নেতারা বলেন, ৯০-এর মতো আরেকটি গণ অভ্যুত্থানে পতন হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার। পালাবদলের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন দিয়েছে। গণতন্ত্র ও ভোটাধিকারের আকাঙ্ক্ষা থেকে এমনটা উল্লেখ করে তারা বলেন, সরকারের অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচন আয়োজন। সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। এবং যত দ্রুত দেশে নির্বাচন হয়, জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে। পতিত স্বৈরাচার ভারতে বসে চক্রান্ত করছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন। সেখানে আজকে আমাদের সকলের প্রয়োজন, জাতির প্রয়োজন, সব রকম ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হওয়া। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বাংলাদেশ নিয়ে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সরকারকে সোচ্চার ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মৌলিক সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দীর্ঘ ১৯ বছর পর সকালে টাউন হল মাঠে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের তীব্র নিন্দা জানান জামায়াত আমির। কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ অন্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে কুমিল্লা সহ ৬টি জেলার নেতাকর্মীরা অংশ নেন। আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান, সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে, কারণ তারা প্রমাণ করেছে দেশ আমাদের সবার। বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা একিউএয়ারের বাতাসের মান সূচকে এ সময় ঢাকার স্কোর 242। একিউ সূচক অনুযায়ী ঢাকার আজকের বাতাসকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে একিউআই স্কোর 190 নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হোচিমিন সিটি। সমান স্কোর 190 নিয়ে এ তালিকা তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের দুটি শহর করাচি ও লাহোর। 2023 সালেও বায়ু দূষণের শীর্ষে ছিল বাংলাদেশ। বায়ু দূষণের ফলে প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শুধুমাত্র বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 70 লাখ মানুষের প্রাণহানি ঘটে। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং সমসাময়িক নানা ঘটনার প্রতিবাদে ভারতীয় দূতাবাসের স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানীর গুলশান থেকে শুরু হয় এই পদযাত্রাটি কিছু দূর এগুলে পুলিশের বাঁধার মুখে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের সমঝোতায় স্মারকলিপি দিতে 3 সদস্যকে ভেতরে প্রবেশের অনুমতি দেয় পুলিশ।
এ সময় নেতাকর্মীরা বলেন, বাবরি মসজিদের মতো যদি আজমির শরীফও দখল করা হয় তাহলে ভারতের পরিণতি হবে ভয়াবহ। সমসাময়িক ঘটনায় ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কিরাম মঞ্চ। স্মারকলিপি প্রদান শেষে জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন পররাষ্ট্রনীতি প্রণয়ন করার আহ্বান জানায় সংগঠনটি। এ সময় সম্প্রীতির বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার প্রতি গুরুত্ব আরোপ করেন পদযাত্রাকারীরা। আপনাদেরকে আমরা বলেছি, দেখুন আগের সকল ইতিহাস আমরা ভুলে যেতে চাই, প্লিজ আপনারা আমাদেরকে প্রভু থাকবেন না, আমরাও সেবাদাস না। আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করুন, জুলাইকে স্বীকৃতি দিন, আমরা আপনাদের বন্ধু হতে চাই। আমাদের নিরাপত্তা আপনারা দেখবেন, আপনাদের নিরাপত্তা আমরা দেখব। আমরা বন্ধু হতে চাই এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্মাণ করুন। তারা আমাদের সাথে রাজি হয়েছেন এবং বলেছেন তারা এই কনসার্ন তাদের সর্বোচ্চ অথরিটিকে জানাবেন।